এরপর রাজনৈতিক কর্মীরা নির্বাচনের সফল করার মূল কারিগর। কর্মীরা এবং দায়িত্বশীলরা কি নির্বাচন সফল করার মূল কারিগর। মূল কারিগরদেরকে এখানে ডাকা হয়েছে। তো তারা যদি ব্যর্থ হয় তাহলে নির্বাচন ব্যর্থ হবে। আমরা কি ব্যর্থ হতে চাই? এই জন্য দায়িত্বশীলরা আমাদের যথাযথ দায়িত্ব পালন করার জন্য চেষ্টা করব। এরপরে তাদের নিষ্ঠা থাকবে, সাহস এবং দক্ষতা। নিষ্ঠা, সাহস, দক্ষতা, এটার উপরে নির্বাচন কি হবে? পরিচালিত হবে। এই জন্য আমাদেরকে যে বক্তারা অনেক কথা বলে গেছেন সেগুলো আমরা অনুসরণ করব। এরপরে ভোটার তালিকার উপরে নিজেদের একটা কি থাকতে হবে? দক্ষতা থাকতে হবে। আমরা প্রথম আসন কমিটি যিনি, তিনি পুরো আসনের ভোটার তালিকা দেখবেন। যিনি আমরা থানা কমিটিতে আছি থানার ভোটার তালিকা দেখব। যিনি ওয়ার্ড কমিটিতে আছে ওয়ার্ডের ভোটার তালিকা দেখব। যিনি আমাদের কেন্দ্র কমিটি, সেই কেন্দ্র কমিটির ভোটার তালিকা পর্যালোচনা করে কতগুলো আমাদের সক্রিয় ভোটার আছে, কতটা নিষ্ক্রিয় ভোটার আছে, বিরোধী ভোটার কি আছে, এই পর্যালোচনা আমাদেরকে এখন থেকে শুরু করে দিতে হবে। এই জন্য আমরা এখনো ভোটার তালিকা কালেকশন করে গেছিলা জানি না। এই জন্য যারা নির্বাচনী পরিচালক, আমাদেরকে ভোটার তালিকা এখন থেকেই সংগ্রহ করে মাঠে ময়দানে নেমে যেতে হবে। এরপরে শামসুজ্জামান হেলালি ভাই যিনি প্রার্থী, তার সাথে কারাগারে পাশাপাশি বালিশে 4 মাস থাকার কি হয়েছে? সুযোগ তৈরি হয়েছিল। সেই কারাগারে আমাদের যত বন্দী ছিল, এমন কোন সকল সমস্যার জন্য আমরা সকলে ছুটে গেছি কি শামসুজ্জামান হেলালি ভাইয়ের কাছে। পুরা কারাগারে সাংগঠনিক দায়িত্ব পালন করার ক্ষেত্রে শামসুজ্জামান হেলালি ভাই যেভাবে ভূমিকা রেখেছেন, কারাগারের ভিতরে বাইরেও সেরকম ভূমিকা পালনের জন্য যথাযথ যোগ্যতা এবং দক্ষতা রাখেন কিনা? দক্ষতা রাখেন। তো সুতরাং উনি যেভাবে মানুষের সাথে এমন কারাগারে এমন আমাদের বিরোধী বন্দীরাও এবং যারা দাগী আসামি তারাও তার কাছে গিয়ে পেয়েছে, সহযোগিতা পেয়েছে। কিভাবে? পোলাইটলি তিনি আমার ভোটার, তিনি বলছেন যদি ফার্স্ট ক্লাসের কোনো বন্দী আসে বলে যে উনি তো আমার তো ভোটার কয়ে ওনাকে জড়াই ধরেছেন, এভাবে করে মানুষের কাছে গিয়েছেন। সুতরাং আমরা যারা এখানে দায়িত্বশীল এসেছি, আমাদের প্রত্যেককেই শামসুজ্জামান হেলালি হতে হবে। আল্লাহ আমাদেরকে আগামী দিনে এই বিজয়ের জন্য যথাযথ ভূমিকা রাখার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরীর অন্যতম কর্মপরিষদ সদস্য হালিশহর থানার সম্মানিত আমির জনাব ফখরুজ্জামান সিরাজি সবুজ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। চট্টগ্রাম সংসদীয় আসন 10-এর দায়িত্বশীল সমাবেশে উপস্থিত আজকের মঞ্চ উপবিষ্ট এই সমাবেশের সম্মানিত সভাপতি, মহানগরী সমাজের নায়েবে আমির তত্ত্বাবধান দায়িত্বশীল নজরুল ইসলাম ভাই, আজকে আমাদের এই আয়োজনের মধ্যমণি আমাদের চট্টগ্রাম 10 আসনের মনোনীত প্রার্থী বিশিষ্ট জননেতা অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি ভাই সহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল এবং থানা আমির বিন্দু, সম্মানিত ভাইরা, আমরা সংক্ষিপ্ত সময়ে যে কথাটি বলতে চাই, আলহামদুলিল্লাহ আমাদের মহানগরী আমির সাহেব আসবেন, শামসুজ্জামান হেলালি ভাই বক্তব্য রাখবেন, আমরা ওনাদের বক্তব্যগুলো শুনব। আমরা যেহেতু এটা নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ, আমরা একটি কথা মনে রাখতে হবে, নির্বাচন মানে একটি যুদ্ধ, নির্বাচন মানে একটি কৌশল। আমরা যদি এখন থেকে যুদ্ধে যদি নামি এবং কৌশল সুষ্ঠু পরিকল্পনা মধ্য দিয়ে আমরা যদি অগ্রসর হই, ইনশাআল্লাহ আমরা বিজয় লাভ করব। চট্টগ্রাম 10 আসনটি চট্টগ্রাম মহানগরীর সবচেয়ে উর্বর একটি ময়দান। আমাদের নজরুল ভাই বলেছেন এই আসন আমাদের যথেষ্ট সম্ভাবনাময়ী এবং পরীক্ষিত ময়দান। এই আসনে বরাবরই আমরা পূর্ব থেকে বিভিন্ন পর্যায়ে আমরা বিজয় লাভ করেছি। সুতরাং আমরা এখন থেকে আগামী 1 বছর পরেও নির্বাচন হতে পারে বা তার আগেও হতে পারে, আমরা মনে করতে হবে আমরা ময়দানের দায়িত্বশীল হিসেবে এখন থেকেই আমরা নির্বাচনে আছি। মূলত নির্বাচন, যে কোনো নির্বাচন কিন্তু প্রার্থী করে না, নির্বাচন করে প্রার্থীর কর্মীরা, আর আমরা এই প্রার্থীর কর্মীদের দায়িত্বশীল। সুতরাং আমরা কর্মীদেরকে ওভাবে পরিচালনা করতে হবে। সুতরাং আমাদের সকল দাওয়াতি কাজ, সকল দাওয়াতি অভিযান, সকল সাংগঠনিক কর্মকাণ্ড এখন থেকে পরিকল্পনা থাকতে হবে নির্বাচনমুখী। আমরা এই জন্য বলবো সকল পাড়া মহল্লা, আমাদের অলি গলিতে এই নির্বাচনকে সামনে রেখে আমরা কমিটি গঠন করা শুরু করব।
এবং এই কমিটির কাজ হবে ভোটার তালিকা ধরে ধরে ভোটারদের কাছে যাওয়া এবং অন্তত আদর্শিক ভোটার তাদেরকে তৈরি করা, এমন ভোটার তৈরি করা যারা অন্তত যত বাধা বিপত্তি আসুক জামাত ইসলামের প্রার্থী অর্থাৎ এই চট্টগ্রাম 10 আসনে আমাদের অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী ভাইকে দাঁড়িপাল্লায় ভোট দেবে ইনশাআল্লাহ। এই জনমত এবং এই গণজোয়ার যদি সৃষ্টি করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা বিজয় লাভ করব। আমাদের একটি মজবুত সংগঠন আছে, আমাদের একটি মজবুত সাংগঠনিক কাঠামো আছে, প্রতিটি ওয়ার্ডে প্রতিটি থানায়। আমাদের মহিলা বিভাগের কাজ ইনশাআল্লাহ অনেক ভালো, শ্রমিক আন্দোলনে অনেক মজবুত শক্তিশালী, ছাত্র সংগঠন আলহামদুলিল্লাহ অনেক শক্তিশালী। এখন আমাদের দরকার যে এই শক্তিটাকে মাঠে ময়দানে কাজের মাধ্যমে প্রমাণ করা। এর পাশাপাশি আমরা এখন থেকে যে নিয়মিত যে আমাদের সাংগঠনিক দাওয়াতি অভিযানগুলো হয়, ইউনিট পর্যায়ে যে দাওয়াতি অভিযানগুলো হয়, এই দাওয়াতি অভিযানের মাধ্যমেও আমরা আমাদের প্রার্থীকে পরিচয় করে দেবো ইনশাআল্লাহ। আমরা যদি আসুন, আমরা আগামী দিনের বাংলাদেশকে বিনির্মাণের জন্য এই নির্বাচনে বিজয়ী লাভ করাটাকে আমরা একটি চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করি। চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে আমরা এখন থেকে মাঠে সক্রিয় থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই পরিকল্পনাকে কবুল করে নিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সম্মানিত সভাপতি জনাব ইব্রাহিম হোসেন রনি ভাইকে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই 10 আসনের দায়িত্বশীল ভাইদের সমাবেশে উপস্থিত রয়েছেন। গণমানুষের প্রিয় ঠিকানা বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর সম্মানিত নায়েবে আমির, আমাদের এই আসনের সম্মানিত নমিনি, বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর সম্মানিত সাংগঠনিক সম্পাদক, গণমানুষের প্রিয় আরেকটি ঠিকানায় পরিণত হয়েছে এদেশের শ্রমিকদের, এদেশের সাধারণ দিনমজুর এবং যারা তাদের ন্যায্য অধিকার চায় সেই সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, চট্টগ্রাম মহানগরীর সম্মানিত সভাপতি লুৎফর রহমান ভাই সহ উপস্থিত দায়িত্বশীল ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দায়িত্বশীল ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে অনেক কষ্ট করে খুব কম সময়ের মেসেজেই একত্রিত হয়েছি আমরা, এবং আমাদের আজকের মূল টার্গেট কি এটা আমরা সকলেই জানি যে আমরা একটি জুলাই অভ্যুত্থান, যে অভ্যুত্থানের মাধ্যমে আমাদের প্রায় 1700 জন ছাত্র জনতা শহীদ হয়েছে। আমাদের 30 থেকে 40 হাজার এদেশের বিভিন্ন প্রান্তে আমাদের এই আন্দোলনকামী, স্বাধীনতাকামী যারা স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছে এমন ভাইয়েরা আহত হয়েছে। সম্মানিত উপস্থিতি, এইরকম একটি পরিস্থিতিতে এর পরবর্তী পদক্ষেপ আমরা গত 17 বছর আমরা কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি এবং আমরা ভোট দিতে পারিনি। আমরা যারা এই জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার চেষ্টা করেছিলাম, এদেশে মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের এখন সবচেয়ে বেশি অতন্ত্র প্রহরীতে পরিণত হয়েছে ইসলামী ছাত্র শিবির। আমার মনে হয় ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য ভাই রয়েছেন, আমি নিজেও ভোট দিতে পারি নাই এখন পর্যন্ত। আমার মনে হয় যে এরকম তরুণ সমাজ অসংখ্য তরুণ রয়েছে যারা এই ভোটের অধিকার গত 17 বছর পায়নি, আমরা একটি ভোটের অধিকার চেয়েছি। আমরা লক্ষ্য করেছি যে আমাদের কয়েকটি প্রস্তাবনা ছিল, আমাদের কেন্দ্রীয় সংগঠন চেষ্টা করেছেন পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হোক, কিন্তু একটি বিশেষ দল যারা নিজেরাই মনে করছেন হয়তো তারা আগামীতে সরকার গঠন করবে, তারা এই পদ্ধতি চায় না। কারণ যদি এই পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে তিনি আর নিজ নিজ এলাকায় যে কম্বল বিতরণ করতে পারবেন না। তিনি চাইলে পারেই ক্লাস ইন্টারমিডিয়েটে পড়া অথবা এসএসসি পাশ করা কোনো সংসদ সদস্য সংসদে প্রবেশ করতে পারবে না। এই জন্য একটি দল, বিশেষ গোষ্ঠী যারা মনে করছেন যে এই পদ্ধতি আমরা মানতে রাজি নয়,
সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি গত কয়েক মাসে এই বাংলাদেশের স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা আমরা যাকে বলছি, গতকালকে উপদেষ্টা মাহফুজ সাহেব বলেছেন যে এরকম অসংখ্য মিডিয়া রয়েছে যারা বলছেন জুলাই আগস্ট আন্দোলন, কেউ কেউ বলছেন জুলাই একটি আন্দোলন হয়েছিল, কিন্তু যে আন্দোলনে এতজন শহীদ হলো, এতজন আহত হলো, এতগুলো মানুষ এখন পর্যন্ত সঠিক খবর সরকারও জানে না কতজন মানুষ আহত হয়েছে, কতজন আক্রান্তের শিকার হয়েছে, আর গত 17 বছর কতজন শহীদ হয়েছে তার হিসাব তো আসলে গভর্নমেন্টের কাছেও নাই। এইরকম একটা পরিস্থিতিতে তথ্য সন্ত্রাসে কবলে পড়তেছে বাংলাদেশ। বলা হচ্ছে জুলাই আগস্ট একটা আন্দোলন হয়েছে, যেন ব্যাপারটা এরকম যে জুলাই এবং আগস্টে একটা সরকার, যে সরকার নির্বাচিত সরকার ছিল, সেই সরকারের পতন হয়ে আরেকটি সরকার আসছে। যেন গত 7 মাস পূর্বে বাংলাদেশে কিছুই হয় নাই, বাংলাদেশে একজন সরকার গেছে, আরেকজন সরকার আসছে। কিন্তু এই 7 মাস পূর্বেই আমরা লক্ষ্য করেছি সারা বাংলাদেশের মানুষ তাদের যে নির্যাতন নিষ্পেষণ, এই নির্যাতন নিষ্পেষণের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। এরপরে দেশের মানুষের প্রথম চাওয়া যে আমরা সংস্কার চাই। কি সংস্কার চাই? আমরা বলেছি যে আমাদের যারা শহীদ হয়েছে তাদের পরিবার থেকে কাউকে না কাউকে পুনর্বাসিত করতে হবে। আমরা জামাত ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে অসংখ্য কর্মসূচি দিয়েছি রাজপথে, কিন্তু আমরা লক্ষ্য করেছি কোথায় যেন কোন এক জুজুর ভয়ে এই সরকার তা করতে ব্যর্থ হচ্ছেন বারবার। গতকালকে খুবই আশ্চর্য হয়েছি, একজন উপদেষ্টা বক্তব্য দিচ্ছেন, বলছেন বিচার চাইলে পারে বিচার করা যায় না, বিচারের অনেক প্রক্রিয়া রয়েছে, আপনি চাইলে যাকে তাকে ধরে ফাঁসিতে ঝুলাতে পারবেন না, বরঞ্চ এই যে বিচারিক আদালত, এই আদালতগুলোর মধ্যে এখন পর্যন্ত স্বৈরাচারের সেই নীলনকশা করা মানুষগুলো বসে আছে। আমাদের প্রশ্নের জায়গা হলো বিচারিক আদালতে যদি এই নীল নকশাকারীরা বসে থাকে, তাহলে আমরা কেন বিশ্বাস করব আগামী নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে? আমরা কেন বিশ্বাস করব যে বাংলাদেশে যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে পুনর্বাসিত করা হবে? আমরা কেন বিশ্বাস করব যারা আহত হয়েছে তাদের জন্য সঠিক চিকিৎসা এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে? তাহলে কি এদেশের তরুণ ছাত্র সমাজ যারা জীবন দিল তারা কেবলমাত্র শুভঙ্করের ফাঁকির মধ্যেই থাকবে? সম্মানিত উপস্থিতি, আমরা উদাত্ত আহ্বান রাখতে চাই, আমরা এই সরকারকে উদাত্ত আহ্বান রাখতে চাই। যেভাবে কিছু মিডিয়া সন্ত্রাস করছে, আমরা লক্ষ্য করেছি এই আন্দোলন পরবর্তী সময়ে সবচেয়ে বেশি মিডিয়া সন্ত্রাসের শিকার হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। জামাত ইসলামীর নেতৃবৃন্দর বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করার মাধ্যমে গত 17 বছর যেভাবে এদেশের সাধারণ মানুষের কাছে জামাত ইসলামীকে একটি অপ্রিয় সংগঠনে পরিণত করা হয়েছে, সারা পৃথিবীর কাছে জামাত ইসলামী নাকি জঙ্গি সংগঠন এইভাবে উপস্থাপনের যে চেষ্টা করা হয়েছে, ইসলামী ছাত্র শিবিরকে রক কাটার নাম করে, ইসলামী ছাত্র শিবিরকে নিধন করার নামে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন ক্যাম্পাসে যেভাবে শহীদ করা হয়েছে, আমরা লক্ষ্য করছি আবারও নতুনভাবে সেই তথ্য সন্ত্রাস সারানো হচ্ছে। আমরা লক্ষ্য করছি আমাদের বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে, আমাদের বক্তব্যগুলিকে ভুলভাবে উপস্থাপন করার মাধ্যমে আবার নতুন করে যে নীল নকশা করা হয়েছে, এই নীল নকশা বাংলাদেশের বাস্তবায়ন হতে দেওয়া হবে না। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, ৭১-এর প্রশ্ন আর ২৪-এর প্রশ্ন তুলে জামাত ইসলামী ছাত্র শিবিরকে এই ত্রয়োদশ সংসদ নির্বাচনে যারা নীল নকশা করছে, এই নীল নকশা বাস্তবায়ন হতে দেওয়া হবে না। আপনি মনে করেছেন এদেশের মানুষ আমাদের সাথে নেই, কিন্তু বিশ্বাস করুন এদেশের সাধারণ মানুষ আপনার ছেলে ভুলানো গল্প আর বিশ্বাস করে না। এদেশের মানুষ বুঝতে শিখেছে, এদেশের মানুষের হাত ধরে এই ২৪শে জুলাই অভ্যুত্থান হয়েছে। এই দেশের মানুষ আরো অশিক্ষিত নিরক্ষর অবস্থায় ভোট কেন্দ্রে যাবে না। এদেশের মানুষ ভোট কেন্দ্রে দাঁড়িয়ে যোগ্য প্রার্থী যার কোনো পেশা রয়েছে তাকেই ভোট দিবে, তাকে ভোট দিবে না যার কোনো পেশা নেই। বরঞ্চ পেশা তো তার নেই যার পেশা হলো চাঁদাবাজি করা, তার পেশা নেই যার পেশা হলো সে লুটপাট করে সেই সম্পদ, অঢেল সম্পত্তি অট্টালিকা করে। জামাত ইসলামী ছাত্র শিবিরকে আপনি বিশ্বের দরবারে যেভাবে উপস্থাপন করুন, আমাদের ২ টাকার দুর্নীতি আপনারা দেখাতে পারেননি। সম্মানিত উপস্থিতি, উদাত্ত আহ্বান রাখতে চাই, এই চট্টগ্রাম ১০ আসন, এই আসন এই বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে। এই আসন আমরা যেভাবেই হোক প্রত্যেকটি মানুষের কাছে আমাদের দৌড়গৌড়ে পৌঁছে যেতে হবে। এই আসন অর্জন মানে আমাদের এই প্রার্থী শামসুজ্জামান হেলালি ভাইয়ের নির্বাচন নয়, বরং সেই নির্বাচন আমাদের শহীদ নেতৃবৃন্দর নির্বাচন।
এই নির্বাচন আমাদের নমিনি যিনি রয়েছেন তার জীবন ভাগ্য পরিবর্তন করবে না, বরঞ্চ 10 আসনে যত মানুষ রয়েছে সবার ভাগ্য পরিবর্তন করবে ইনশাআল্লাহ। উদারত আহ্বান রাখতে চাই দায়িত্বশীল ভাইদেরকে, আগামী দিন নেতৃবৃন্দ আমাদের যে দিক নির্দেশনা দেয় এই দিক নির্দেশনা ভোটারের দ্বার প্রান্তে পৌঁছে যেতে চাই। যারা তথ্য সন্ত্রাস করার চেষ্টা করছেন তাদেরকে উদারত আহ্বান রাখতে চাই, নিজের অবস্থানটা বুঝুন। 24-এর গণ অভ্যুত্থান একদিন হয়নি, বরং সেই তথ্য সন্ত্রাসের কারণেই হয়েছে। আমরা চাই সুষ্ঠু গণমাধ্যম, আমরা চাই সুন্দর এবং সাবলীল খবর উপস্থাপনের মাধ্যমে আপনারা জাতির কল্যাণে ভূমিকা রাখুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগরীর সম্মানিত সভাপতি জনাব এস এম লুৎফর রহমান ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় খুবই সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রধান অতিথির জন্য আমার বক্তব্যগুলি উপহার হিসেবে দিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের প্রোগ্রামের মধ্যমণি, চট্টগ্রাম 10 আসনের জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, চট্টগ্রাম মহানগরী জামাতের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জননেতা অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই দায়িত্বশীল সম্মেলনের সম্মানিত সভাপতি, চট্টগ্রাম মহানগরী জামাতের সম্মানিত নায়েবে আমির, বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী জনাব নজরুল ইসলাম ভাই, আজকের এই দায়িত্বশীল সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর সম্মানিত আমির, সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী ভাই, মঞ্চ উপবিষ্ট জামাত, শ্রমিক কল্যাণ, ছাত্র শিবির নেতৃবৃন্দ এবং আমার সামনে বসা দায়িত্বশীল বৃন্দ, বক্তব্য আমাদের সম্মানিত প্রধান অতিথির মুখ থেকে আমরা শুনব। এতক্ষণ পর্যন্ত আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা আমাদের সামনে এসেছে। শোলক বহর দিয়ে শুরু, দিকে দক্ষিণ কাট্টলি 11 নম্বর দক্ষিণ কাট্টলি দিয়ে সমুদ্রের সাথে ঘেঁষা এই একটি বিরাট সংসদীয় আসন 8টি ওয়ার্ড নিয়ে গঠিত। আমরা সকলেই জানি এই ওয়ার্ডের প্রেক্ষাপট অনেকেই এখানে অনেকেই বলেছেন, বর্ণনা করেছেন, আমি ওখানে রিপিট করব না। যে কথাটা আমি বলতে চাই, আমরা এই 8টা ওয়ার্ডকে, প্রতিটা ওয়ার্ডকে ভোট কেন্দ্র ভিত্তিক 30 থেকে 40টা ভাগে আমাদেরকে ভাগ করতে হবে। দায়িত্বশীল বিন্দু যেহেতু এখানে আছেন, এই ভাগ করার মাধ্যমে সাধারণ রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা থেকে শুরু করে গার্মেন্টস শ্রমিক, বিভিন্ন স্থাপনার শ্রমিক, বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক যারা ভোট কেন্দ্রে লাইন ধরে গিয়ে ভোট দেয়, তাদেরকে চিহ্নিত করে একবার নয় বারবার তাদের কাছে আমাদেরকে পৌঁছতে হবে। আমাদেরকে যারা কথায় কথায় বলে যে আমরা না থাকলে 3টা 5টার বেশি আসন পাবো না, যারা বলে, আমাদের জন্য আল্লাহ একটা সুযোগ করে দিয়েছেন। আমাদের মাথার মধ্যে জ্যাট ছাপতে হবে, শ্রীলঙ্কায় 3% ভোট পাওয়া মানুষগুলোই এইবারে সরকার পরিচালনা করছে, আলহামদুলিল্লাহ। বাংলাদেশেও জামাত ইসলামী ইতিমধ্যে বিভিন্ন জরিপে 31 পর্যন্ত আমাদের সমর্থনের কথা বিভিন্ন জেনারেল জরিপে এসেছে, আলহামদুলিল্লাহ। এটা প্রতিদিন আমাদের বাড়ছে। এই বাড়ানিটাকে যদি আমরা আমাদের ঝুলিতে নিতে পারি, তাহলে আগামী নির্বাচনে এখানে বিজয় লাভ করা সম্ভব আল্লাহর রহমতে, ইনশাআল্লাহ। আপনারা কি প্রস্তুত আছেন? এই যে আমরা এখানে যারা দায়িত্বশীল ভাইরা আসছি, আমাদের জনশক্তিকে এখন থেকে প্রতিটা মুহূর্তে যেখানেই ভোটার সেখানেই তার সাথে কানে কানে কথা বলা, যেখানেই ভোটার সেখানেই গিয়ে গিয়ে নিজেই প্রার্থী হয়ে কথা বলা যে এবার আমাদেরকে
54 বছর আমরা অনেককে দেখেছি, 54 বছরের শাসন আমাদের সামনে আছে। আমরা এবার শুধু রং পরিবর্তন করতে চাই না, আমরা বাংলাদেশের পুরো রাজনৈতিক ব্যবস্থাপনাকে একটি কল্যাণময় রাষ্ট্রের আদলে ইসলামের শান্তির বাণীকে কোরআন এবং সুন্নাহর আলোকে বাংলাদেশের পুরো রাষ্ট্র ব্যবস্থাকে মৌলিক পরিবর্তন করতে চাই। এই বিষয়গুলো যদি আমরা মানুষদের দুয়ারে দুয়ারে পৌঁছাতে পারি, ধর্ম বর্ণ নির্বিশেষে, আমরা মনে করি অমুক অমুক দল করে, অমুক অমুক দল করে, না, এরকম না। তিনি যেই দলেই করুক, আপনার প্রার্থীর জন্য আপনি তার কাছে যেতে হবে। দেখবেন দল অনেক কিছু করে, ভোট দেওয়ার সময় আপনি যদি তাকে সঠিক জায়গায় সঠিক কথাটা বুঝাতে পারেন, আপনার পক্ষেই তিনি রায় দিয়ে, ভোট কেন্দ্র দিয়ে রায় দিয়ে চলে আসবেন। তারপর বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা। মানুষের অন্তর পরিবর্তনের মালিক হলেন আল্লাহ। আমরা যত কাজেই করি, কাজের ফাঁকে আমাদেরকে মনে রাখতে হবে, দিন শেষে অনেক দৌড়াদৌড়ির পর আমরা যখন আল্লাহর কাছে ধন্না দিই, তখন আমরা বলবো যে আল্লাহ, আমরা যাদের কাছে দৌড়েছি, যাদের কাছে আমরা পৌঁছাতে পারি নাই, তুমি অলৌকিকভাবে তাদের কাছে আমাদের মেসেজগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব গ্রহণ করো। আল্লাহ পারেন তো? আল্লাহ পারেন তো? আল্লাহ পারেন তো? আল্লাহ রব্বুল আলামিনের উপর যদি এভাবে বর্ষা করে, এই জমিনের এই মাথা থেকে, বদদারার থেকে শুরু করে, ফুল্লেতলি বাজার থেকে শুরু করে, আমরা পুরো জনপদে যদি আমরা আমাদের কদম ফেলতে পারি, বিজয় ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে দান করবেন। আমি আর কথা বাড়াচ্ছি না, আমি আপনাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থেকে প্রতিটি কর্নারে যেখানে ভোটার সেখানে আমাদের আগমন, এইভাবে আমরা গিয়ে আমরা আমাদের কাজ ত্বরান্বিত করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, চট্টগ্রাম মহানগরী জামাতের সংগ্রামী আমির, সাবেক জাতীয় সংসদ সদস্য, মজলুম জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী। আমরা নামাজ ইনশাআল্লাহ একসাথে পড়ব, এখানে নামাজের ব্যবস্থা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল খাতামান নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত, আজকে বাংলাদেশ জামাত ইসলামীর সংসদীয় আসন চট্টগ্রাম মহানগরী 10-এর আমাদের সর্বস্তরের আমার প্রিয়, অত্যন্ত সম্মানিত দায়িত্বশীল ভাইদের সাংগঠনিক এই সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত মঞ্চে উপস্থিত চট্টগ্রাম মহানগরী জামাতের নায়েবে আমির, বিশিষ্ট পরিবেশবিদ, আমাদের প্রিয় ভাই জননেতা জনাব নজরুল ইসলাম সাহেব, সম্মানিত, আজকে আমরা আমাদের এই প্রোগ্রামের যিনি মধ্যমণি, চট্টগ্রাম 10 আসনে আমাদের প্রিয় সংগঠন শহীদি কাফেলা জামাত ইসলামী চট্টগ্রাম 10-এ যাকে ক্যান্ডিডেট হিসাবে জামাতের পক্ষ থেকে আপনাদের সামনে পেশ করা হয়েছে, আপনাদের সবারই পরিচিত ভাই, সাবেক কাউন্সিলর, আমাদের মহানগরী জামাতের সাংগঠনিক সেক্রেটারি, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ, আমাদের প্রিয় ভাই জননেতা জনাব অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি ভাই, সম্মানিত আমাদের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরীর সভাপতি, বিশিষ্ট শ্রমিক নেতা প্রিয় ভাই SM লুৎফর রহমান ভাই, সম্মানিত থানা আমিরবৃন্দ সবাই আছেন, আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দক্ষিণের সভাপতি আমার প্রিয় ভাই রনি ছাত্রনেতা, সম্মানিত মঞ্চে উপস্থিত আমাদের সর্বস্তরের দায়িত্বশীল বৃন্দ,
নিয়ে আজকে সম্মেলন পেরেছি। আমাদের নির্বাচনী কাজ কেন্দ্রের পক্ষ থেকে যখন থেকে বলা হয়েছে, আল্লাহর মেহেরবানি আমরা তখন থেকে নির্বাচনী কাজ আমরা শুরু করেছি। আপনারা জানেন, রাজনৈতিক ময়দানে একটি রাজনৈতিক দলের, একটি আদর্শিক দলের সবচেয়ে বড় টার্গেট সেটা হলো যে ক্ষমতা পরিবর্তনের জন্য যেই পদ্ধতি আছে সেই পদ্ধতিতে অংশগ্রহণ করা। ক্ষমতা পরিবর্তনের দুইটা পদ্ধতি, একটা হলো সাংবিধানিকভাবে নির্বাচনের মাধ্যমে পরিবর্তন, আর একটা হচ্ছে গণ আন্দোলন এবং বিপ্লব এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতনের পর সরকার গঠন করা। আমাদের দেশে গত 2014 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত যেই নির্বাচন, সেই নির্বাচনে আমাদের দেশের মানুষ অত্যন্ত হতাশ হয়েছে। এই নির্বাচনে মানুষ এত বেশি হতাশ হয়েছে, নির্বাচন বললেই মানুষের মধ্যে একটা অনীহার সৃষ্টি হয়েছে। তাই একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে, একটি গণবিপ্লবের মাধ্যমে আমাদের যুবক ছাত্র সমাজ, এই দেশের বৃহত্তর 18 কোটি মানুষের সমর্থনে আমরা 36শে জুলাইয়ের মতো একটি বিশাল আল্লাহর রহমতের বিপ্লব আমরা পেলাম। আমি গাড়িতে আসার সময় হাসনাত আবদুল্লাহর নির্যাতনের বিবরণগুলো শুনতেছিলাম। আমি আসলে এখানে এসেছি একটি বক্তব্য রাখার জন্য, কিন্তু আমার সেই গাড়িতে বসে হাসনাত আবদুল্লাহ যেই বিবৃতিগুলো দিয়েছে, তার নির্যাতন, সার্জিজ আলম এবং তাদের উপরে কিভাবে নির্যাতন হয়েছে, নাহিদের উপরে কিভাবে নির্যাতন হয়েছে, এগুলো যখন শুনতেছিলাম তখন আমার সব বক্তৃতাগুলো ভুলে গিয়ে আমি শুধু চিন্তা করছিলাম যে আল্লাহ তাআলা কত বড় মেহেরবানি আমাদেরকে করেছে। এই ছেলেগুলা কি ত্যাগ স্বীকার করেছে, এবং তাদের ত্যাগের বিবরণের সাথে আপনারা সবাই জড়িত। আপনারা বলেন তো, 18টা বছর মনের সুখে আপনারা সুন্দরভাবে জীবনযাপন করতে পেরেছেন জামাত ইসলামের, এরকম কোনো জনশক্তি কি আছে? সব সময় মনের ভিতর একটি বিশাল পাথর আমাদের বুকের উপর চেপে থাকত। কখন গ্রেপ্তার হই, কখন মামলা দে, কখন আমরা কারাগারে যাই, এই রকম একটা অস্বস্তিকরের মধ্য দিয়েই আমরা 18টা বছর কাটিয়েছি। আমাদের জামাত ইসলামের ত্যাগ, তিতিক্ষা, কুরবানি ইতিহাসে বিরল। হয়তো আমরা ফাঁসির কাস্টে যাই নাই, কিন্তু জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দরা ফাঁসির মঞ্চে। 400 বছরের ইতিহাসের মধ্যে আমার মনে হয় কোনো রাজনৈতিক দল এবং কোনো আন্দোলন এই রকম দৃষ্টান্ত স্থাপন করতে পারে নাই। আমাদের মহিলা জামাতের জনশক্তিরা পর্যন্ত কারাগারে গিয়েছে, ছাত্রী সংস্থা গিয়েছে। ছাত্র শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন ভাই 155 দিন রিমান্ডে ছিল। শফিকুল ইসলাম মাসুদ ভাই, এমন কোন নেতা নাই যারা রিমান্ডে যায় নাই। আমাদের বর্তমান আমিরি জামাত থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা মহানগরী জেলা পর্যায়ের জনশক্তিরা এই ত্যাগ তিগাত স্বীকার করেই আমরা একটা পর্যায়ে এসেছি। এখন আমাদের সামনে বিশাল একটি পরীক্ষা, জনগণ আমাদের দিকে চেয়ে রয়েছে। প্রিয় ভাইয়েরা, আমরা যদি অতীতকে ভুলে যাই তাহলে আল্লাহর কাছে দায়ী হব। 1971 সাল থেকে শুরু করে আজকে 54 বছরের মধ্যে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে ইসলামী আন্দোলন, এই দেশের আলেম উলামা, এই দেশের তৌহিদি জনতা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। বিশ্বাস করেন, 1972 সালে আমাদের নিজেদের শোকের সাথে সারা বাংলাদেশে হাজার হাজার আলেমকে আজকে যে ক্রস ফায়ারের কথা শুনতেছেন, 1972, 73 সাল, 74 সালে রক্ষী বাহিনীদের মাধ্যমে যেই ক্রস ফায়ার হয়েছে, আমরা তো ইতিহাস ভুলে যাই। আমরা দুর্ভিক্ষের কথা ভুলে গিয়েছি। 1972 থেকে 72 যে কাজ করতে পারি নাই সেটাও ভুলে গিয়েছি। আমরা আজকে 18 বছরের নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুম, আয়নাগর, আমরা সেগুলো ভুলে যেতে বসেছি। আমরা কি সেগুলো ভুলে যেতে পারি? তাই প্রিয় ভাইসব, এখন অনেকেই আমাদের প্রিয় ভাইদের মধ্যে অনেকেই আমরা চিন্তা করি যে আমরা এখন একটু স্বস্তিতে আছি,
বোধহয় এই স্বস্তি সবসময় থাকবে। যদি আমরা পরিবর্তন করতে না পারি এই স্বস্তি আমাদের থাকবে না। এই জন্য আগামী নির্বাচন সাংগঠনিকভাবে আমাদের সংগঠনের কাজের মধ্যে প্রধান এবং প্রধানতম 1 নম্বর প্রায়োরিটি দিয়ে কাজ হবে আমাদের নির্বাচন। প্রিয় ভাই, সব নির্বাচনে আমাদের ভাই নবীনী বলেছেন অবশ্যই আমরা সেই কাজ করব, কিন্তু এখন সবচেয়ে বড় কাজ হলো 18 বছরের নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুম, অত্যাচার এই সবগুলো জনগণের কাছে তুলে ধরা, তারা যাতে করে আর মাঠে এসে নির্বাচনের কথা বলতে না পারে সেটার জন্য এই জামাত ইসলামীকে বলিষ্ঠ নেতৃত্ব দিতে হবে। জনগণকে বুঝাতে হবে যারা কম্প্রোমাইজ করতে চায়, যারা ফ্যাসিস্টদেরকে পুনর্বাসন করতে চায়, আপনারা তাদেরকে প্রত্যাখ্যান করুন। জনগণকে বলতে হবে দুর্নীতির ব্যাপারে আপনারা ঐক্যবদ্ধ হন, আমরা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ চাই। জনগণকে বলতে হবে বাংলাদেশে আর বেকারত্বের যে অভিশাপ সেখান থেকে আমরা মুক্তি পেতে চাই। ঘোষ, দুর্নীতি, প্রশাসনের যেই ষড়যন্ত্র, এই সব কিছু থেকে বাংলার মানুষের মানবাধিকার রক্ষা করার জন্য জামাত আজকে যেই স্লোগান দিচ্ছে, ইনসাফ, ইনসাফ, ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন, মানবতাবাদী সমাজ গঠন করার জন্য জামাত ইসলামী আগামী দিনে একটি ইসলামী সরকার গঠন করতে চাই। জনগণকে আহ্বান করতে হবে ইসলামী সরকার গঠন করার জন্য। জনগণ কিন্তু এখন সবাইকে দেখেছি, আমরা এখন জামাতকে দেখতে চাই। জনগণ এখন জামাত ইসলামীকে দেখতে চাই। এই জন্য আপনারা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের কাছে অনুরোধ করব, স্বল্প সময় আমাদের অনেক কাজ করতে হবে। সামনে নির্বাচনের যেই সময় আছে, এই সময়ের মধ্যে আমাদের দ্বীনি ভাইয়েরা যদি আপনারা 18 বছরের নির্যাতনের সেই সব কিছুকে বুকে, নির্বাচন শামসুজ্জামান হেলালির নির্বাচন নয়, এই নির্বাচন জামাত ইসলামীকে ক্ষমতায় নেওয়ার নির্বাচন নয়, এই নির্বাচন হচ্ছে ভারতের বিরুদ্ধে, আধিপত্যবাদীদের বিরুদ্ধে, ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের আগামী দিনের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করে ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন একটি সরকার কায়েম করার নির্বাচন। তাই এই নির্বাচনে আমাদের আপনারা যারা আজকে আছেন ইনশাআল্লাহ এই অঞ্চলের আমাদের দায়িত্বশীল হিসাবে, নির্বাচনী প্রধান পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের সম্মানিত মহানগরী আমির জনাব নজরুল ইসলাম ভাই, সহকারী হিসাবে আমাদের আমাদের চট্টগ্রাম মহানগরী জামাতের সম্মানিত নায়েব আমির পরিবেশবিদ জনাব নজরুল ভাই প্রধান পরিচালক হিসাবে দায়িত্ব পালন করবেন। নির্বাচনের কমিটি হবে ইনশাআল্লাহ, দায়িত্বশীলের সামনে নির্বাচনের কমিটি পেশ করা হবে। এইখানে সদস্য সচিব হিসাবে আমাদের যারা তামিরবৃন্দ আছে, হালি শহর, পাহাড়তলি, এরপরে হলো ডবলমুরিং, এরপরে হলো কুলসি, এই 4 জন আমির, পাঁচলাই রুমি ভাই পাঁচলাইশও আছে না, আমিরবৃন্দরা আছেন, ওনারা সবাই এই কমিটির সদস্য হবে। সর্বশেষ যেটা আপনারা যারা যারা আমিষ কানে শুনতে পাচ্ছি, জামাত ইসলামের পয়সা আছে নাকি নির্বাচন করতে, এখানে তো অমুক অমুক দাঁড়াবে, তাদের অডেল পয়সা। বিশ্বাস করুন, আমি নির্বাচনের সাথে 70 সাল থেকে জড়িত। আমি যখন 91তে নির্বাচন করি, তখন আমি বিআই থেকে বের হওয়ার সময় আমাদের অনেক ভাইয়েরা বলতেছে, কোথায় আখতারুজ্জামান বাবু আর হরে শাহজাহান চৌধুরী ফাডা, কি নির্বাচন করবে? আল্লাহ চাইলে সবকিছু পারে। আজকে কোথায়? 91তে আমার মাত্র 35 বছর বয়স, আমার কোনো টাকা ছিল না, পয়সা ছিল না, আমার ভালো পাঞ্জাবিও ছিল না, আমার ছিঁড়া পাঞ্জাবি ছিঁড়া পায়জামা দিয়েই 91 সালের নির্বাচনে পয়সা ছাড়া নির্বাচনে আখতারুজ্জামান বাবুর মতো শিল্পপতির সাথে আল্লাহ তাআলা জামাত ইসলামীকে বিজয় দান করেছিল, দাঁড়িপাল্লাকে বিজয় দান করেছিল। 2001 সাল আমি যখন নির্বাচনের কাজে গিয়েছি, যা তুলনা করেছে অনেকে বলে এগুলো সব এখনো বেঁচে আছে, আমার সামনে পড়লে মাথা নত করে ফেলে। অনেক কথা বলেছিল। এখনো আপনারা যারা মনে করেন যে শামসুজ্জামান হেলালি
শামসুজ্জামান হেলালি ব্যক্তি নয়, শামসুজ্জামান হেলালি হলো ইসলামী আন্দোলন এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আধিপত্য ভারতের বিরুদ্ধে একটি চ্যালেঞ্জ হলো আমাদের শামসুজ্জামান হেলালি। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ ওনার উপর রহমত করবেন আগামী দিনে ইনশাআল্লাহ। আমার আশা এই চট্টগ্রাম মহানগরীতে আল্লাহ তাআলা রহমত করবেন আমাদের জনশক্তির ত্যাগ, তিতিক্ষা, কুরবানি, আর আমার ছাত্র শিবিরের ভাইয়েরা যারা রক্ত দিয়েছে, ফয়সল শান্ত থেকে শুরু করে আমাদের প্রিয় ভাই হাফেজ আব্দুর রহিম থেকে শুরু করে বাইতুসরবারি পীর সাহেব আমির হোসেন থেকে শুরু করে চট্টগ্রামে প্রায় 21 জন ভাইয়েরা শাহাদাত বরণ করেছে। তাদের রক্তের বিনিময়ে চট্টগ্রামের প্রত্যেকটি আসন আল্লাহ তাআলা জামাত ইসলামীকে বিজয় করবে ইনশাআল্লাহ। তাই আমি ছাত্র শিবিরের দায়িত্বশীল ভাই যারা এসেছেন তাদের কাছে অনুরোধ করব, প্রিয় ভাইয়েরা, এখন আর ঘুম নয়, এখন আর আরামায়াস নয়, নির্বাচন পর্যন্ত রাত দিন 24 ঘন্টা আমার শিবিরের ভাইদেরকে দায়িত্ব পালন করতে হবে, নির্বাচনের কাজ করতে হবে। আর সময় বেশি নেব না, 9টায় যে প্রোগ্রাম আছে ইনশাআল্লাহ আজিজ আল্লাহ আপনাদের উপর রহম করবে। আল্লাহ তাআলা জামাত ইসলামীকে অবশ্যই এইবার ক্ষমতার জন্য বাছাই করেছেন, এটাই হলো আমার বিশ্বাস। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আজকের প্রোগ্রামের সভাপতির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর সংগ্রামী নায়েব আমির, আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, চট্টগ্রাম 10 আসনের সম্মানিত পরিচালক জনাব নজরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। বিশেষভাবে আমাদের আজকের নমিনি শামসুজ্জামান হেলালি ভাই এবং প্রধান মেহমান সাবেক এমপি, জামাত সংসদীয় দলের হুইপ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং চট্টগ্রাম মহানগরীর সংগ্রামী আমির আলহাজ শাহজাহান চৌধুরী বক্তব্য রেখেছেন। আমরা আজকে যারা আসার কথা এসেছেন ওনাদের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। যারা নির্দিষ্ট সময়ে আসতে পারেন নাই অথবা যারা আসতে পারেন নাই ওনারা স্ব স্ব দায়িত্বশীলকে একটু কৈফিয়ত দেবেন কেন দেরিতে এসেছেন বা কেন আসতে পারেন।